নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। আজকের গল্প একটু অন্যরকম হতে চলেছে। থাকবে তো ভূতের গল্প, কিন্তু তার মধ্যে থাকবে হাসি। তাহলে আজকের গল্পের নাম হচ্ছে ভূতের খপ্পরে, যার লেখক রবি দাস সাহা রায়। সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি পুরোটা দেখবেন, এবং গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে শুরু করা যাক। নেরাদের বেলতলায় ছিল ভূতেদের মস্ত বড় আড্ডা। গেছো ভূত, মেছো ভূত, মেমদো ভূত, সিকটে ভূত, শাকচন্নি সব কিছুর কায়েমিভাবে বাসা বেঁধেছিল ওই বেল গাছটার তলায়। নামেই ওটা বেলতলা। ছিল হিজল, তেঁতুল, তাল, তমাল, অনেক রকম গাছের মিলিত। অর্থাৎ ভূত পেতেরা যে গাছে থাকতে ভালোবাসে সেসব গাছের মোটেই অভাব নেই। কাজেই ভূতেদের ওখানে চিরস্থায়ী বন্দোবস্ত। দিনের বেলায় ওপর দিয়ে যেতে বুক ধড়ফড় করে, আর রাতের বেলায় একা গেলে কাউকে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে হবে না। এই তো সেদিন হরি ঠাকুরের বাড়ির বেড়াতে এসেছিল তার ভাগ্নে চেতন ঠাকুর। ঠিক দুপুরবেলায় ন্যাড়াদের বেলতলার কাছাকাছি যেই এসেছে, অমনি তিনটে ভূত সরসর করে গাছ থেকে নেমে এসে বলল, চেতন ঠাকুর তো চমকে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। দিনের বেলায় ভূত, এ যেন বিশ্বাসই করতে চাইল না। কিন্তু না বিশ্বাস করেই বা উপায় কী? চোখের সামনে জলজ্যান্ত ভূত, তাই তার মাথা গেল গুলিয়ে। ভূতরা খ্যানখ্যানে গলায় বলল, কি আমাদের কথা নাকি মশাইয়ের কানে যাচ্ছে না? তুমি কি এই গায়ে নতুন এলে? চেতন ঠাকুরের তো চেতনা হারাবার জোগাড়। চোখ ছানা বড় করে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, নতুন এসেছি। হাতে ওটা কি? ইলিশ মাছ বুঝি? একটি ভূত চেতন ঠাকুরের হাতে ঝোলানো মুখ বাঁধা হাঁড়িটা দেখে জিজ্ঞাসা করল। হ্যাঁ হ্যাঁ। চেতন ঠাকুরের আবার চেতনা হলো। সত্যি হাতের হাঁড়িটার ভিতরে ইলিশ মাছ। মামা হরি ঠাকুর ইলিশ মাছ খেতে ভালোবাসতেন বলে তার মা ইলিশ মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছে। আমরা গাছের ডাল থেকেই গন্ধ পেয়েছি। আমাদের সঙ্গে চালাকি। কিন্তু মামার জন্য নিয়ে আসা ইলিশ মাছ ভাগ বসাবে এই ভূতেরা, সেটা কি প্রাণে সইবে? তাই সে বলল, না না না, ইলিশ মাছ না। তবুও মনে তার বড্ড ভয়। তাই ভূত তাড়াবার মন্ত্র আওড়াতে লাগলো। ভূত, আমার ভূত, পেট নিয়ে পাচ্ছি। রাম 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 রাম। আর বলতে পারলো না কিছু, সব কিছু যেন গুলিয়ে যেতে লাগলো। ভূতেরা নাচতে লাগলো ধেই ধেই করে। দাও দাও ইলিশ মাছ, খাবো খাবো ইলিশ মাছ, দাও দাও খাবো খাবো। মাছের হাঁড়িটা আড়াল করতে চাইলো, কিন্তু এবার ভূত তিনটি তার চারিদিকে ঘিরে শুরু করলো প্রলয় নাচ। তোর ঘাড় মটকে খাবো, তোর পেটটি চিড়ে খাবো, তোর হাড়টি চিবিয়ে খাবো। চেতন ঠাকুর দেখলো ব্যাপারটা মোটেই সুবিধার নয়। আগে নিজে বাঁচলে বাপের নাম। তাই মাছের হাঁড়িটা ছুঁড়ে ফেলেই দে ছুটতে ছুটতে চেতন ঠাকুর একবারে মামার বাড়িতে, আর এসেই একবারে অচৈতন্য। মাথায় 21 কলস জল ঢালার পর নাকি চেতন ঠাকুরের চেতনা ফিরেছিল। চেতন ফেরার পর হরি ঠাকুর ভাগ্নের মুখে শুনতে পেলেন সব কাহিনী। শুনেই তো চোটে একবারে আগুন। কি এত বড় আসপদ্দা? হরি ঠাকুরের ইলিশ মাছ খাবে ভূতেরা? আচ্ছা, দেখছি। ঠাকুর ঝাড়ফুঁক মন্ত্র জানতেন অনেক। সেদিন এক মুঠো শস্যের মন্ত্র পড়ে ছড়িয়ে দিলেন বেলতলার সামনে। আর যাই কোথায়, হুড়হুড় করে গাছ থেকে নেমে এলো ভূতের দল। আর কি নাচন কুদুন! হরি ঠাকুর বললেন, আমার ইলিশ মাছ নিয়েছিস কেন? ভূতেরা বলল, আপনার ইলিশ মাছ নেব কেন ঠাকুর? সে তো একটা উটকো লোকের মাছ। হারু ঠাকুর বললেন, আমার ভাগ্নের মাছ, আমার জন্যই তো এনেছিল। ভূতেরা বলল, দোহাই ঠাকুর, আপনার মাছ জানলে আমরা নিতাম না। এখনো সেই মাছ খাইনি, নিয়ে যাও তোমার মাছ। একটি ভূত গাছের ডাল থেকে নিয়ে এলো সেই হাঁড়ি। হরি ঠাকুর বললেন, তবে দে আমার এত স্বাদের ইলিশ মাছ। তবে তোরাও আশা করেছিস? তবে এ থেকে নে 2 টুকরো। হরি ঠাকুর নিজেই ল্যাজ
আর মাথার কাছ থেকে 2 টুকরো পাতলা কাঁটাওয়ালা মাছ বেছে দিলেন। আমাদের ছেড়ে দাও ঠাকুর। ভূতেরা কাকুতি মিনতি করতে লাগলো। হরি ঠাকুর আবার সর্ষেতে মন্ত্র ফুঁকে ভূতেদের মুক্ত করে দিলেন। তারপর হনন করে ইলিশ মাছের হাঁড়িটা নিয়ে ছুটে চললেন বাড়ির দিকে। ভূতেরা মুক্তি পেল বটে, কিন্তু হরি ঠাকুরের উপরে মনে মনে চটে রইল। ভাবল বাগে পেলেই তারা হরি ঠাকুরের ঘাড় মটকাবে। এভাবেই কেটে যায় 2 মাস 1 বছর। একদিন সন্ধেবেলায় হরি ঠাকুর ফিরছিলেন কাজলগাঁয়ের হাট থেকে। হাতে ঝোলা ভর্তি হাটের সওদা মাছ, তরকারি আর ফলফুলারি। ফিরতে একটু দেরি হয়ে গেছে, তাই পথে আজ লোকজন নেই। বেলতলার কাছে দিয়ে যেতে গিয়েই যেন একটা দমকা হাওয়া বয়ে গেল। গাটা ছমছম করে উঠল হরি ঠাকুরের। হঠাৎ দম করে একটা শব্দ হলো। হরি ঠাকুর চমকে উঠে দেখলেন একটা ভূত লাফ দিয়ে গাছ থেকে পড়ল। সঙ্গে সঙ্গে আর একটা দুম শব্দ হলো। দেখল আরও একটা ভূত লাফিয়ে তার সামনে পড়েছে। হরি ঠাকুর অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিরে, ব্যাপার কি? প্রথম ভূত হাতঝোড় করে বলল, আগে ঠাকুর মশাই, আমরা বড় বিপদে পড়েছি। হরি ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি বিপদ? ভূত বলল, আগে আমার বাবা গত হয়েছে। তা কবে? এই মঙ্গলবার অমাবস্যার দিন। কি হয়েছিল? ওই বাগদিপাড়ার হাতি মাথাওয়ালা বাগদির উপর ভর করতে গিয়ে। হাতি মাথাওয়ালা বাগদি? সে আবার কে রে? এই যে গো, তোমরা আবার ঠাকুর দেবতার নাম রাখো কি না? এসব নাম যে আমাদের নিতে নেই। ওই যে সেই গাঁজাখোর দেবতা ছেলের নাম। ও, সেই গণেশের কথা বলছিস? গণেশ বাগদি? হ্যাঁ গো হ্যাঁ, উপর ভর করতে গিয়েই তো এমন পেট খারাপ হলো যে সেদিন রাতে একেবারে অক্কা। হরি ঠাকুর মৌখিক শোক প্রকাশ করে বললেন, আহা, তোর বাবা মরে গেল? বড় ভালো লোক ছিল রে। ভূত গদগদ স্বরে বলল, হ্যাঁ কর্তা, বাবা তো আপনাকে খুব ভালোই বাসত। আমি বলছি কি, বাবার সৎ কাজটা আপনিই করে দিন। ঠাকুর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মানে কি করতে বলিস আমাকে? আগে বাবার শ্রাদ্ধটা শুদ্ধভাবে করতে চাই। আমরা তো আর তন্ত্রমন্ত্র জানি না, কাজে পুরোহিতগিরি কাজটা আপনাকেই করতে হবে। এ কথা শুনে হরি ঠাকুরের বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। মানুষ হয়ে করবেন ভূতের পরদগিরি? চোখে তিনি আকাশ পাতাল দেখতে লাগলেন। এদিকে দুমদাম শব্দ করে আরও কয়েকটি ভূত গাছ থেকে লাফিয়ে পড়ল। সবাই ঘিরে ধরল হরি ঠাকুরকে। বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, রাজি হতেই হবে, নইলে ছাড়বো না। হরি ঠাকুর দেখলেন এ এক বিষম সংকট। এখন শিকার না হলেও কোনো উপায় নেই। তাছাড়া পথে ঘাটে রাত বিরেতে কত রকম বিপদ ঘটতে পারে। কাজেই এদের মন খুশি না করলে চলে না। তাছাড়া একটা বুদ্ধি করে বাঁচতে হবে। তাই জিজ্ঞাসা করলেন, তা তোদের বাবার শ্রাদ্ধ কবে? আজকে সে কি রে, সন্ধ্যা তো নেমে এলো। সন্ধ্যাবেলায় কি শ্রাদ্ধ হয়? দিনের বেলাতে তো শ্রাদ্ধ করতে হয়। আপনাদের শ্রাদ্ধ দিনের বেলায়, আমাদের শ্রাদ্ধ রাত্রিবেলায় হয় কর্তা। হরি ঠাকুর দেখলেন মহাবিপদ, শিকার না হলে উপায় নেই। তাই বললেন, শ্রাদ্ধ করা কি মুখের কথা? জোগাড় যন্ত্রে সব করতে হবে, তবে তো হবে। এটা বলল, আমাদের জোগাড় জানতে সবই আছে কর্তা, আপনি বসে গেলেই হবে। খাবার দাবার সবই তৈরি কর্তা। হরি ঠাকুর দেখলেন সত্যি গাছের তলায় বড় বড় মানকচু পাতায় মরা মানুষের মাথার খুলিতে কত সব জিনিসপত্র সাজানো। কেঁচোর চচ্চড়ি, মরা ইঁদুরের ঘণ্ট, শুকনো মরা কাকের কাবাব, আরও কত কিছু। ঠাকুর এসব দেখে বললেন, সত্যি তোরা পেল্লাই অর্জন করছিস রে। গাছের তলায় টিম টিম করে বাতি জ্বলছে। একটু পরেই হরি ঠাকুর বুঝলেন ওটা বাতি নয়, কতগুলো জোনাকি পোকা ধরে গোবরের মধ্যে গুজে রাখা হয়েছে, আর তার মধ্যে থেকেই ঠিকরে বেরোচ্ছে সেই আলো। একটা জায়গা নিকিয়ে পরিষ্কার করা হয়েছে, একটা খড়ের আসন পাতা হয়েছে সেখানে। একটি ভূত বলল, কর্তা বসুন। হরি ঠাকুর সেখানে বসলেন। মনে মনে ভাবলেন, ছা ফ্যাসাদে পড়া গেছে, আজ বুঝি ভূতের হাতেই বেঘাতে প্রাণটা যায়। হঠাৎ হরি ঠাকুরের মাথায় একটা বুদ্ধি গজালো। তিনি বললেন, আরও একটা আসন লাগবে যে পিন্নি দেবে তাকেও তো এখানে বসতে হবে।
সঙ্গে সঙ্গে হুকুম তামিল হলো। একটা ভূত হাত বাড়িয়ে দিল। সেই হাতটা লম্বা হতে হতে গিয়ে ঠেকল জলার ধারে কাশবনে। সেখান থেকে এক মুঠো কাশ ছিঁড়ে নিয়ে আসলো। চোখের নিমেষে আসন তৈরি হয়ে গেল। চোখ ছানাবড়া করে হরি ঠাকুর ব্যাপারটা দেখলেন। পাশেই আসন পাতা হয়ে গেল। হরি ঠাকুর বললেন, তোরা একজন এখানে এসে বস, মন্ত্র পড়তে হবে। একটা ভূত এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, পিন্ডি দেওয়ার সময় ওই আকাশের উপরে ওদের নাম বলতে হবে না তো? হরি ঠাকুর বললেন, কাদের নাম? ও, সেই দেবতাদের নাম? না না, বলতে হবে না। হরি ঠাকুরের হাতে যে ঝোলাটা ছিল তাতে ছিল অনেক খাবার দাবার। সেটার উপরে দৃষ্টি সব ভূতেরই পড়েছিল, আর লোভীও ছিল সকলে। তারা ভেবেছিল ঠাকুরমশাই যেই মন্ত্র পড়তে আসনে গিয়ে বসবেন তখনই সেই জিনিসের সদ্গতি করবে। কাজেই হরি ঠাকুর ঝোলাটি পাশে রেখে আসনে বসতেই কয়েকটি ভূত উকিঝুঁকি মারতে লাগলো। হরি ঠাকুর তো বুঝতে পেরে বললেন, শোন, তোরা সবাই উপোস করে আছিস তো? শ্রাদ্ধ শেষ না হওয়া অবধি উপোস থাকতে হয়। এবার আর কোনো ভূতের মুখে রা নেই। হরি ঠাকুর বললেন, আমার ঝোলায় আছে সন্দেশ, মিহিদানা, গজা আর দরবেশ। তোদের সাধ্যর জন্যে এনেছি। যে উপোস থেকে সাধ্যের মন্ত্র পড়বে সেই শুধু ওগুলো পাবে। অন্য কারোর আজ ওসব খেতে একেবারেই নিষেধ। কথা শেষ না করতে করতেই একটি সিটকে ভূত আসনের উপরে গিয়ে বসে পড়ল। বলল, আমি মন্ত্র পড়বো। সঙ্গে সঙ্গে আরেকটি মামদভূত তাকে টেনে তুলে ফেলল। বলল, কি তুই পড়বি মন্ত্র? তুই উপোস করেছিস? করিনি নাকি? গোলাবাড়ির গরুর বাছুরটা আজ খেলো কে? ওট ওট, আমি মন্ত্র পড়ব। বলেই দুপ করে মামদভূত আসনে বসে পড়ল। অমনি পাশ থেকে একটা মেছো ভূত তার গালে বসিয়ে দিল একটা থাপ্পড়। বলল, তুই পড়বি মন্ত্র? তুই আমার উপোস করলি কখন? পচা ডোবা থেকে পচা শামুকগুলা খেয়েছিস না? যা যা, আমি পড়বো মন্ত্র। হঠাৎ গাছ থেকে আরেকটা গেছো ভূত লাফ দিয়ে ওর ঘাড়ের উপরে বসে পড়ল। বেঁচে কথা বলিস না গোবরা। তুই আবার কথা কেন বলছিস? আজ সকালবেলায় গোসাইদের রাস্তা করে এলি। অন্তর যদি পড়ি আমি পড়বো। গোবরাও ছাড়ার পাত্র নয়। সে 82 শিক্ষার ওজনের এক থাপ্পড় বসিয়ে দিল গেছো ভূত নন্টের গালে। আমার ওপরে করতালি করতে আসিস কোন সাহসে? তুই কি খেয়েছিস আমি দেখিনি? কি খেয়েছি? ব্যাং খেয়েছিস তুই। ওদিকে আগের ভূতগুলোর হাতাহাতি শুরু হয়ে গেল। তুমুল হাতাহাতি। যে আসনে বসতে চায় তাকেই মারে। চোখের নিমেষে এক প্রলয় কাণ্ড বেঁধে গেল। হরি ঠাকুর বুঝলেন এই সুযোগ। তিনি তাড়াতাড়ি উঠে ঝোলাটা হাতে নিয়ে সেখান থেকে ছুট মুখে মুখে রাম নাম আওড়াতে লাগলেন। যতই দূরে যান ততই জোরে জোরে রাম রাম বলে চেঁচান। ভয় যেন তার কাটে না। শেষ অবধি বাড়িতে এসে নিঃশ্বাস ফেলে বাঁচলেন।